আমার শরীরে বিশ্রী দাগ বের হওয়ায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং আরেকজনকে বিয়ে করে নেয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, কোথাও ঠাঁই পাচ্ছিলাম না, কেউ আমাকে কাজেও রাখতো না। একদিন আমি একটা বিলাসবহুল হোটেলে গেলাম, নিজের শরীরটা খুব ভালো করে ঢেকে নিলাম যাতে কাজ পেয়ে যাই এবং সেখানে বাসন মাজার কাজ শুরু করলাম। একদিন হোটেলের মালিক রান্নাঘর পরিদর্শনে এলেন। হঠাৎ তার চোখ আমার হাতের দাগগুলোর ওপর পড়ল। তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন এবং এমন কিছু বললেন যে আমার মনে হলো সেই মুহূর্তে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার নাম রঞ্জনা। আমি নীরবে আমার ঘরে বসে নিজের হাত দেখছিলাম, যেখানে নানা ধরনের বিশ্রী দাগ ছিল। চোখে জল নিয়ে আমি বারবার সেই দাগগুলো ঘষছিলাম। একদিন নারী হিসেবে আমার খুব কষ্ট হচ্ছিল। দেখতে আমি খুব সুন্দরী ছিলাম। আমার স্বামী সবসময় আমার রূপের জন্য আমার প্রতি মুগ্ধ থাকতেন। তার যেন স্বাদই মিটত না যে তিনি আমাকে খুব লুকিয়ে রাখবেন। কিন্তু হঠাৎ একদিন এই পরিস্থিতি আমাকে খুব বেশি অস্থির করে তুলেছিল। আমি মনমরা চোখে আমার হাত দেখছিলাম, যখন হঠাৎ ঘরের দরজা খুলে গেল এবং আমার শাশুড়ি ভেতরে এলেন। তাকে দেখেই আমি তাড়াতাড়ি আমার ওড়না ঠিক করে নিলাম। বলতে গেলে তিনি একজন মহিলা এবং বেশ বুদ্ধিমতী শিক্ষিতা মহিলা ছিলেন, কিন্তু আমি তাকে সম্মান করতে জানতাম। তিনি ঘরে ঢুকেই আমার মুখের ওপর কয়েক হাজার টাকার নোট ছুঁড়ে মারলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, সন্ধ্যায় আমার ছেলে এলে তার কাছ থেকে তালাক নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবি। জানি না তোর কি রোগ হয়েছে, তোর জন্য আমার ছেলেরও হয়ে যাবে। আমি চাই না তোর এই কুকর্মের জন্য আমার ছেলের কিছু হোক। তার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি আপনার কথা বুঝতে পারিনি। আর আপনি কি বলছেন? আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি। তিনি আমাকে বললেন যে আমি এখনও আমার কথা শেষ করিনি। তার আগেই তিনি বললেন, আমি জানি তোর এইডস হয়েছে। তোর মতো মেয়েরা সমাজের অন্য কলঙ্ক। ভগবান তোকে ধ্বংস করুক এবং আমাদের থেকে দূরে সরিয়ে দিক। আমি শুধু বলে দিয়েছি যে তুই এখানে থাকতে পারিস না। আমি আমার ছেলেকেও বুঝিয়ে দিয়েছি, সে তোকে তালাক দেবে এবং তুই এই বাড়ি থেকে চলে যাবি। এখন এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আমি আমার ছেলের বিয়ে ভালো কোনো মেয়ের সঙ্গে দেব, যে আমার ছেলেকে সুখী রাখতে পারে। এই কথা বলে সেই মহিলা সেখানে এক মুহূর্তও দাঁড়ালেন না এবং রেগে ঘর থেকে চলে গেলেন। আর আমি চারপাশে ছড়ানো নোটগুলো দেখছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই মহিলা যিনি আমার জন্য পাগল ছিলেন। লোকজন প্রায়শই আমার শাশুড়িকে দেখে আফসোস করতো যে যদি আমাদের শাশুড়িও রঞ্জনার শাশুড়ির মতো এত ভালোবাসার মানুষ হতেন। আরে, ইনি তো তার পুত্রবধূকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু আজ তার ব্যবহার দেখে আমি একেবারেই বুঝতে পারছিলাম না যে কিভাবে প্রতিক্রিয়া জানাবো। তিনি ভাবছিলেন যে আমার খুব মারাত্মক এবং নোংরা কোনো রোগ হয়েছে যা ছোঁয়াচে, কিন্তু তা ছিল না। ডাক্তার বলেছিলেন যে আমার কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ রিয়াকশান হয়েছে, কিন্তু আমার শাশুড়ি শুনতেই চাইছিলেন না। আমার আরও বেশি করে কান্না পাচ্ছিল। হঠাৎ আমার ওপর এই কী বিপদ এলো! আমি তো কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করিনি, বরং সবার সঙ্গেই খুব নরমভাবে কথা বলতাম। কিন্তু সেই দিনের হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আমাকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। সময়ও ধীরে ধীরে চলে যাচ্ছিল। পুরো দিন স্বাভাবিকভাবে পার হয়ে গেল। আমার টেনশনও হচ্ছিল যে আমার স্বামী এসে সত্যিই আমাকে তালাক না দিয়ে দেন। আমার এ বিষয়ে বিশ্বাস হচ্ছিল আমার স্বামী খুব বুদ্ধিমান মানুষ, তিনি এমনটা একেবারেই করবেন না। আর আমাকে ভালোবাসেনও তো কত। আমি এই চিন্তায় মগ্ন। কিছুক্ষণ পার হওয়ার পরই ঘরের দরজা খুলল এবং আমার স্বামী ভেতরে প্রবেশ করলেন। তাকে দেখেই আমার মুখে একটা মুচকি হাসি এলো। বলতে গেলে আমার চোখে জল ছিল, কিন্তু তার মুখ থেকে আমি সব দুঃখ ভুলে গেলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন যে আমার মা তোমাকে তালাক দিতে বলেছেন। এখন আমি আমার শেষ কাজটা শেষ করব। আমি তোমাকে তালাক দিচ্ছি এবং তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। তুমি একটা ঘৃণ্য মহিলা। তুমি জানো তোমার কি হয়েছে? তোমার এইডস হয়েছে এবং আমি এখন তোমার মুখও দেখতে চাই না। তার কথা শুনে আমি পাথরের মতো হয়ে গেলাম। আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে তিনি এসেই আমার ওপর এমন অত্যাচার করতে পারেন। কয়েক মুহূর্তের জন্য আমি কিছু বলতে পারলাম না, কিন্তু যেই আমার জ্ঞান ফিরল আমি ছটফট করে উঠে দাঁড়ালাম এবং তার দিকে তাকিয়ে বললাম, আপনি আমার সাথে এমন করবেন না, এটা অন্যায়। ভগবান আপনাকে কখনো ক্ষমা করবেন না। আমার এইডস হয়নি। ডাক্তার বলেছেন যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে।
তিনি বললেন, কোন ওষুধ? তুমি কোন ওষুধ খেয়েছো? শুধু আমাকে এইটুকুই বলে দাও। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন, 1 সপ্তাহ নয়, পুরো 1 মাস হয়ে গেল এবং এই বিশ্রী দাগগুলো তোমার শরীর থেকে যাচ্ছেই না। তুমি কি ভাবছো আমি আর আমার মা পাগল? তুমি যা বলবে আমরা তাই মেনে নেব? দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। এমনিতেই আমি বিয়ে করতে চলেছি। এই বাড়িতে তোমার আর জায়গা নেই। আমি তোমার মতো মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। কেন রাখবো তোমার সাথে সম্পর্ক, যে আমার সম্মানের কোনো খেয়ালই রাখে না? জানি না কত পুরুষের সঙ্গে। তিনি তার কথা শেষ করার আগেই আমি তার কাছে গেলাম এবং তার মুখে জোরে একটা থাপ্পড় মেরে বললাম, যদি আপনার নোংরা মুখ দিয়ে আমার জন্য আর কিছু উল্টোপাল্টা বলেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব না। দিব্যাংশু, কিভাবে আপনি আমাকে তালাক দিতে পারেন? আপনি আমার সাথে নিজেই তো ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার পুরো চেক আপও করেছিলেন। আমার ব্লাড টেস্টও হয়েছিল এবং তাতে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে আমার ওষুধের রিয়াকশান হয়েছে। আর এমনিতেও আমি তো কিছুদিন আগেই জ্বরের ওষুধ খেয়েছিলাম। হতে পারে তা থেকেই হয়েছে। আপনি আমাকে এইভাবে কিভাবে ছেড়ে দিতে পারেন? আমি এই তালাক মানি না, এটা ভুল। আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব। তখনই হঠাৎ তিনি আলমারি খুলে আমার সুটকেসটি বের করলেন এবং তাতে কাপড় ভরতে শুরু করলেন। আর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই ফার্নিচার, এই জিনিসপত্র সব আমার। তোমার মা যৌতুকে শুধু এই একটা সুটকেসই দিয়েছিলেন। এতেই তোমার জিনিস ভরে দিচ্ছি। এবার এখান থেকে যাও। আমি বাজে কথা শুনতে চাই না। এখন তুমি আমার কাছে বোঝা হয়ে গেছো। আমার হবু স্ত্রী মায়ের ঘরে বসে আছে। তোমার অস্তিত্ব সে এই বাড়িতে একদম সহ্য করবে না। এই নাও তালাকের কাগজ, এতে সই করো এবং বিদায় হও। আমি এগুলো আগেই তৈরি করে নিয়েছিলাম, কারণ আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি এক মুহূর্তও দেরি করলেন না এবং আমার পুরো ব্যাগ তৈরি করে আমার সামনে ছুঁড়ে ফেলে দিলেন এবং আমার প্রতি করুণা দেখিয়ে কিছু টাকাও দিলেন। আমার হাতে ব্যাগটি ধরিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি সোজা বাইরে চলে এলেন। আমি স্তব্ধ হয়ে তার এই কাণ্ড দেখছিলাম। এই সেই মানুষ যে কখনো আমার জন্য জান দিত আর আজ আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কিছু বোঝার আগেই তিনি আমার ব্যাগটি তুলে বাইরের গলিতে ছুঁড়ে ফেললেন এবং তারপর আমাকে বাইরে ধাক্কা দিতে দিতে বললেন, আমার দরজায় আসার দরকার নেই। আজ তো তোমাকে শান্তিতে বের করে দিচ্ছি। পরের বার পুরো গলির সামনে তোমার অপমান করব। এবার নিজের মুখ নিয়ে বিদায় হও। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম এবং তিনি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তখন আমার কিছুটা হুঁশ ফিরল। আমি দরজা ধাক্কা দিতে দিতে বললাম, দরজা খোলো দিব্যাংশু। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমাকে ক্ষমা করব না। আমার রেড সয়নি। আল্লাহর দোহাই, আমার কথা শোনো। আমার ওষুধের রিয়াকশান হয়েছে। কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না। আমার বুকটা এত জোরে ধড়ফড় করছিল যে আমি নিজের অবস্থা বুঝতেই পারছিলাম না। চোখ দিয়ে জল ঝরছিল। আমার কাছে পুরো পৃথিবীটা যেন ঘুরছে মনে হচ্ছিল। কিভাবে তিনি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে গ্রহণ করার কথা ভাবতে পারেন? আমি তার জন্য আমার বাবা মায়ের সাথে লড়াই করেছিলাম। তার জন্য আমি আমার পরিবারের সামনেও দাঁড়িয়েছিলাম যে আমাকে এই মানুষটাকেই বিয়ে করতে হবে। তাহলে কিভাবে তিনি আমার ওপর এমন জুলুম করতে পারেন? ভাবতে ভাবতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি সেখানেই মাটিতে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। আমি আমার বাবা মায়ের বাড়িতেও ফিরে যেতে পারতাম না। আমার মা আমাকে একবার নয়, বহুবার বুঝিয়েছিলেন যে তোমার স্বামী তোমার ভরসা। তুমি শুধু তাকে এই জন্যেই পছন্দ যে তিনি তোমাকে সুন্দরী মনে করেন। যদি তোমার সৌন্দর্যে সামান্যতম দাগও লাগে তবে তিনি তোমাকে ছেড়ে দেবেন। আর আজ আমার মায়ের কথা একেবারে সত্যি প্রমাণিত হলো। অনেকক্ষণ ধরে আমি মাটিতে বসে আমার ভাগ্যকে কেঁদে যাচ্ছিলাম, কিন্তু আসা যাওয়া করা লোক আমাকে তাকিয়ে দেখছিল। আমার আর সেখানে বসে থাকা সম্ভব হচ্ছিল না। আমি আমার জিনিসপত্র নিয়ে চুপচাপ স্বামীর বাড়ি ছেড়ে মূল রাস্তায় চলে এলাম। গাড়ি এদিক ওদিক যাচ্ছিল। আমার কাছে প্রায় 10,000 টাকা ছিল, যা আমার স্বামী আমাকে দিয়েছিলেন। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি আসলে কি করব। আমি কি আমার মায়ের বাড়ি যাব, নাকি এখানেই রাস্তায় বসে কাঁদবো? অনেকক্ষণ ভাবার পর আমি আমার মায়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তো পুরুষ নই যে রাতভর যদি রাস্তাতেও কাটাই তবে আমার সম্মানে দাগ লাগবে না। আমি একজন নারী। একজন নারী কখনো একা রাত বাইরে কাটাতে পারে না। একটা রিক্সা থামিয়ে আমি আমার মায়ের বাড়ির ঠিকানা বললাম এবং তাতে উঠে পড়লাম। আমার মনে নানা ধরনের চিন্তা আসছিল। মা বাবা কি আমাকে মেনে নেবেন, নাকি ভাই বৌদি আমার কথা শোনাবে?
বিয়ের সময় আমি সবার সাথে ঝগড়া করেছিলাম, যে কারণে কেউ এখন আমার সাথে কথা বলতো না। আমি আমার শাশুড়ি আর স্বামীকে নিয়ে এমনভাবে মগ্ন ছিলাম যে আমার বাবা মায়ের অভাবও বুঝতে পারতাম না। কিন্তু এখন যখন পুরো পৃথিবী আমাকে ছেড়ে দিয়েছে, তখন শুধু আমার বাবা মায়ের কথাই মনে পড়ল। দীর্ঘ পথ অতিক্রম করে আমি আমার বাড়িতে এসে পৌঁছলাম। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে আমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে খুব কাঁদলাম। ২ বছর আগে এই দোরগোড়াকে পার হওয়ার সময় আমি মনে মনে ঠিক করেছিলাম যে এখানে আর কখনো ফিরে আসব না। আমার সারা জীবন আমার স্বামীর আঙিনাতেই কাটিয়ে দেব। কিন্তু আমি জানতাম না যে ২ বছর পর সময় আবার ফিরে আসবে এবং আমি আবার এই দোরগোড়ায় দাঁড়িয়ে ভাববো যে এখন এই দোরগোড়ায় ছেড়ে আমি কোথাও যাব না। আমার এখন আর কারো সাহায্যের দরকার নেই। কাঁপা হৃদয়ে আমি ডোরবেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুললেন আমার বৌদি। তিনি আমাকে দেখেই মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেলেন, আর আমি আমার জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কী সিদ্ধান্ত নেব, ভেতরে যাব নাকি দরজা থেকেই ফিরে যাব। তার ব্যবহার আমাকে বুঝিয়ে দিয়েছিল যে ভেতরে আমি কেমন সম্মানে পাবো। নিজেকে সামলে আমি নীরবে ভেতরে প্রবেশ করলাম। লনে আমার বাবা মা এবং ভাই বৌদি বসেছিলেন। আমি সবাইকে প্রণাম জানালাম। তখন আমার মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, ওখানেই দাঁড়িয়ে থাক, ঘরের ভেতরে ঢোকার দরকার নেই। তোর শাশুড়ি ফোন করে সব জানিয়ে দিয়েছেন যে তোর কি হয়েছে। তোকে নিজের মেয়ে বলতে আমার লজ্জা হচ্ছে। আমি ভেবেছিলাম যে তুই শুধু জামাইবাবুকেই ভালোবাসিস, কিন্তু তুই এতটা খারাপ হবি তা স্বপ্নেও ভাবিনি। তার কথা শুনে আমি ছটফট করে বললাম, মা, আমার এডস হয়নি, ঈশ্বরের দিব্যি। তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো। তিনি বলবেন যে আমার শুধু ওষুধের রিয়াকশান হয়েছে। হ্যাঁ, তারই জন্য আমার শরীরে এই দাগগুলো বেরিয়েছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমার মারাত্মক কোনো রোগ হয়েছে। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই আমার বৌদি চিৎকার করে বললেন, এখানে দাঁড়িয়ে তুই কথা বলার যোগ্যও নোস, তাই ভালো হবে তুই এখান থেকে চলে যা। আমার ছোট ছোট মেয়েরা আছে, আমার ছেলেরাও আছে। ঈশ্বর না করুক তোর জন্য যদি আমার বাচ্চাদের এই কষ্ট হয়, তাহলে আমি কি করব? যা এখান থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ও যদি আমাদের ঘরের ভেতরে থাকে তবে আমি থাকবো না। তিনি আমার ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আর আমার ভাইও নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন, তোর ওপর ১০০ জীবন কোরবানি হোক, কিন্তু আমিও তোকে এই বাড়িতে এখন ঢুকতে দেব না। তুই নিজেই এখন একটা নোংরা মহিলা, যার এতটুকু খেয়াল হলো না যে তোর একজন মর্যাদাবান ভাইও আছে, একজন সম্মানিত বাবা আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, মা আছে, কিন্তু তোর শুধু মজা দরকার ছিল, আর এখন সেই মজার সাজা তোকে পেতে হবে। যা এখান থেকে। মা বলুন একে চলে যেতে, মা বলুন একে আমাদের বাড়ি থেকে চলে যেতে। সেই মুহূর্তে আমার পুরো সত্তা চুরমার হয়ে গেল। আমার একেবারেই বিশ্বাস হচ্ছিল না আমার নিজের আপনজন আমার সাথে এমন ব্যবহার করবে। স্বামী আর শাশুড়ি তো পর ছিল, তারা আমার রক্তের ছিল না। তাদের এমন ব্যবহার আমাকে ততটা কষ্ট দিত না যতটা কষ্ট আমার আপনজনদের ব্যবহার দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, এমন করো না, আল্লাহর কসম খেয়ে বলছি আমার এডস হয়নি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি কোনো পুরুষের সাথে মিশিনি, আমার সম্পর্ক শুধু আমার স্বামীর সাথেই ছিল। আমার কথা শুনে আমার মা বললেন, তাহলে তোর স্বামীর এডস হলো না কেন? তার মুখ আর হাত পায়ে এই বিশ্রী দাগগুলো বের হলো না কেন? যদি তোর সম্পর্ক শুধু তার সাথেই থাকতো তাহলে তোর এই কষ্ট হতো না। তুই অন্য পুরুষের সাথেও মিশিস। তার কথা শুনে আমি ছটফট করে বললাম, আপনার কথা ঠিকই, অন্তত এতটুকু তো ভাবুন, যদি আমার এইডসের মতো রোগ হতো তাহলে এই কষ্ট আমার স্বামীর কেন হলো না? আমার থেকে তার কাছে কেন সংক্রমিত হলো না? আমার এই কষ্ট পুরো ১ মাস ধরে হচ্ছে, তাহলে কি আমার স্বামীর এই কষ্ট হতে পারতো না? আমরা দুজন দুজনের সাথে থেকেছি, দুজনের জিনিস ব্যবহার করেছি, তিনি আমার কাছে এসেছেন। আপনারা একটু তো ভাবুন। আমি আরও কিছু বলার আগেই আমার বৌদি বললেন, মা, এই যত বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে এর জীবাণু তত ছড়াতে থাকবে। একে এখান থেকে পাঠিয়ে দিন। আমার তো ভেবেই ভয় লাগছে, ও চলে যাওয়ার পর পুরো বাড়ি ধুতে হবে। আর আমার মা বললেন, হ্যাঁ, যা এখান থেকে। আমি তোর কোনো বাজে কথা শুনতে চাই না। এখানে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কিছু হলে আমরা কি করব? বেরিয়ে যা এখান থেকে। তাদের কথা শুনে আমি আমার বাবার দিকে তাকালাম, যিনি একেবারেই চুপচাপ বসেছিলেন। আমি তার দিকে এগোতে লাগলাম। তখন আমার ভাই বলল, খবরদার, যদি বাবার কাছেও যাস। তিনি বললেন, তারও এই রোগ হয়ে যাবে। আমার ভাইয়ের কথা শুনে আমি সেখান থেকে ছটফট করে বললাম, বাবা, কিছু তো বলো, আমি তোমার মেয়ে।
বাবা তো নিজের সন্তানের জন্য নিজের প্রাণও কোরবান করে দেয়। তুমি কি আমার কষ্ট বুঝতে পারছো না? আমি সত্যি বলছি বাবা, আমার কিচ্ছু করেনি, আমার কোনো রোগ হয়নি, এটা শুধু ওষুধের রিয়াকশান। এরা বুঝতে পারছে না, অন্তত তুমি তো বোঝো। আমার কথা শুনে তিনি মাথা তুললেন এবং আমার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, সবাই একদম ঠিক বলছে। যে দাগগুলো তোর শরীরে দেখা যাচ্ছে তা এই কথাই প্রমাণ করে যে তোর এইডস হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার মেয়ে, যাকে আমি আমার গর্ব ভাবতাম, সে এমন কাজ করবে। তোর ভাই আর তোর মা একেবারে ঠিক বলেছে। আজ থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি আর তোর অস্তিত্ব আমার বাড়ির দোরগোড়ায় সহ্য করতে পারবো না। এই কথা বলে তিনি থামলেন না, বরং নিজের ঘরের দিকে চলে গেলেন। আমি পাথরের টুকরো হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন আমার অস্তিত্বের প্রাণ বাকি নেই। আমি আমার মায়ের দিকে তাকালাম, তিনিও মুখ ফিরিয়ে চলে গেলেন। ভাই আর বৌদির দিকে তাকানোর সাহস আমার হচ্ছিল না। কিছুক্ষণ ধরে আমি নীরবে সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে এখন কি করব। কিছুক্ষণ পর আমার ভাইয়ের আওয়াজ আবার আমার কানে বাজলো, শুনতে পাচ্ছিস নাকি? যা এখান থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এবং আর কত অপমান করাবি নিজের এখানে দাঁড়িয়ে? আমি আমার চোখে আসা জল মুছলাম এবং কাঁপতে কাঁপতে বললাম যে আমার থাকার কোনো জায়গা নেই। আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন। আমি এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকার জন্যেও রাজি আছি। আমাকে সেখানে থাকতে দাও। ভাই বলল, ওটা দারোয়ানের ঘর, তুই থাকতে পারিস না। আর আমি বললাম, আমার সাথে এমন করো না, আমি তোমার বোন, এই বাড়ির সম্মান, একটু তো খেয়াল করো। আমার কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, কেন? কেন করব তোর খেয়াল? তুই যখন যোগ্য হবি তখনই তো তোর খেয়াল করা হবে। তুই নিজের সম্মান নিজেই নষ্ট করেছিস। তুই আমার কাছ থেকে ভালো কিছুর আশা কেন করছিস? যা এখান থেকে, ওই যে দরজা খোলা আছে। তার কথা শুনে আমি ছটফট করে কাঁদতে লাগলাম। আমার কান্নার আওয়াজে পুরো ঘর প্রতিধ্বনিত হচ্ছিল। তখনই হঠাৎ আমার বৌদি আমার কাছে এলেন। তার হাতে গ্লাভস পরা ছিল। আমার হাত ধরে বললেন, যা এখান থেকে, তুই ভালো কথায় বুঝবি না, বেরো এখান থেকে। এই বলে তিনি আমাকে হিচড়ে টেনে নিয়ে যেতে শুরু করলেন। এই সেই বাড়ি যেখানে আমার জন্ম হয়েছিল, যেখানে আমি আদর পেয়েছি, আমার শৈশব কেটেছে। আজ অন্য বাড়ি থেকে আসা একজন অচেনা মহিলা আমাকে বের করে দিচ্ছে এবং আমার ঘরের একজন সদস্য, অর্থাৎ আমার নিজের ভাই, চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তারা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। আমি মাটিতে নিস্তেজ হয়ে পড়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার এখন কি করা উচিত। আমি কোথায় যাব? আমি খুব কাঁদতে লাগলাম যে এমন করো না, দরজা বন্ধ করো না, আমি কোথায় যাব? রাত 10টা বাজে, একটু তো খেয়াল করো। কিন্তু না আমার বৌদির কোনো খেয়াল হলো আর না ভাইয়ের। অনেকক্ষণ ধরে মাটিতে বসে আমি কাঁদতে থাকলাম। আর তারপর এই মানুষগুলোর ভয়ে আমি জিনিসপত্র নিয়ে আবারও রাস্তায় চলে এলাম। আমি কোথায় যাব, কার কাছে সাহায্য চাইবো, আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ আমি ফুটপাতে আমার জিনিসপত্র নিয়ে বসে রইলাম এবং তারপর নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। আমি আর বেঁচে থাকতে চাইছিলাম না। আমার বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। এটাই ভেবে আমি মূল রাস্তার মাঝখানে হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লাম। যা হবার হবে। আমি মরার সিদ্ধান্ত নিয়েছিলাম। নিজের হাত খুলে দিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি আমাকে খুব জোরে ধাক্কা মারল। আমি দূরে ছিটকে পড়লাম। মাথা একটা পাথরের সাথে ঠোক্কর খেলো। রক্ত আমার মুখ দিয়ে খুব জোরে বের হতে শুরু করলো এবং আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি কিছুই জানতে পারলাম না। আমার চোখ অনেক ঘন্টা পর একটা নরম বিছানায় খুলল। কিছুক্ষণ আমার বুঝতেই সময় লাগলো না যে আমি কোথায় আছি। কিন্তু যেই আমার জ্ঞান ফিরল, আমি সঙ্গে সঙ্গে চারপাশে তাকালাম। ওটা কোনো ঘর ছিল না, হয়তো কোনো ছোট বাড়ির। আমি কিছু বোঝার আগেই ঘরের দরজা খুলে গেল এবং একজন মহিলা ভেতরে প্রবেশ করলেন। তার বয়স প্রায় 35 থেকে 40 বছর হবে। গৃহস্থ মহিলা মনে হচ্ছিল। তাকে দেখেই আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আর সেই মহিলা আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, আমরা খুব লজ্জিত, আমাদের জন্য তোমার কত চোট লাগলো। কিন্তু দেখো সোনা, তোমার এইভাবে রাস্তার মাঝে দাঁড়ানো উচিত হয়নি। এটা তো ভগবানের কৃপা যে তোমার বেশি চোট লাগেনি, নয়তো আমরা কি করতাম? তার কথা শুনে আমি বললাম যে আপনারা কারা এবং আমাকে এখানে কেন এনেছেন? যদি আমার শরীর খারাপ ছিল তাহলে আমাকে হাসপাতালে নিয়ে যেতেন। তিনি বললেন, হ্যাঁ, আমরা হাসপাতালেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপর ভাবলাম বাড়ি নিয়ে আসি, কারণ শুধু তোমার মাথায়ই চোট লেগেছিল। ডাক্তার এসে তোমার ভালোভাবে চেক আপ করে দিয়েছেন এবং বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই। এখন তুমি আমাকে বলে দাও তোমার বাড়ি কোথায়। আমি আর আমার স্বামী তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তোমার জিনিসপত্র বাইরেই রাখা আছে।
তার কথা শুনে আমি বললাম যে আমার কোনো বাড়ি নেই, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, মা বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমার থাকার কোনো জায়গা নেই। আপনি যদি দয়া করে আজকের রাত আমাকে আপনার বাড়িতে থাকতে দেন, তাহলে আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব। আমার কথা শুনে সেই মহিলার মুখে একটা ছায়া নেমে এলো এবং তারপর তিনি ঘাবড়ে গিয়ে বললেন, সোনা, তোমার শরীরে এই দাগ রয়েছে। এবং তারপর তিনি ঘাবড়ে গিয়ে বললেন, আমার ছেলে দেখে বলেছে যে এগুলো কোনো নোংরা দাগ, আমরা তোমাকে আজকের রাত এখানে থাকতে দিতে পারি না। তোমার জন্য আমাকে আমার এই চাদর ইত্যাদি ফেলে দিতে হবে। আমি তোমাকে নোংরা বলছি না বা অন্য কিছু বলতে চাইছি না, কিন্তু আমি তোমাকে রাতে আমার বাড়িতে কাটানোর অনুমতি দেব না। আমার বাচ্চা আর স্বামীর অনুমতি নেই। তার কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম যে আন্টি, আমার এডস হয়নি, আমার সেই নোংরা রোগ হয়নি। আমি সত্যি বলছি, আমার ওষুধের রিয়াকশান হয়েছে। আপনি ডাক্তারকে ডেকেছিলেন, তিনি কি এমন কিছু বলেছেন যে আমার এই রোগ হয়েছে? আমার কথা শুনে সেই মহিলা চুপ করে গেলেন এবং তারপর মাথা নেড়ে বললেন, না, ডাক্তার তো এমন কিছু বলেননি। আমি সঙ্গে সঙ্গে বললাম, যদি এমন কিছু হতো তাহলে ডাক্তার চিকিৎসা করতেন না? তিনি তখন সেই কষ্টের কোনো বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। বেশিরভাগ ডাক্তার তো দেখতেও পছন্দ করেন না। আমি কসম খেয়ে বলছি, আমার শুধু ওষুধের রিয়াকশান। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আবার সেই ডাক্তারকে ডেকে নিন। আন্টি, আমার শরীর একেবারেই ভালো নেই, আমি বাইরে কোথায় যাব? আমার থাকার কোনো জায়গা নেই। আপনাকে পরিবর্তে আমি টাকা দেব, পুরো রাত কাটানোর জন্য 1000 টাকা দেব। আমার স্বামী আমাকে কিছু টাকা দিয়েছেন। আমি কোনো হোটেলেও রাত কাটাতে চাইছি না, আমি সেখানে সুরক্ষিত থাকবো না। আপনাকে দেখে আমার একজন বড় বোনের অনুমতি আসছে। আমি একদম আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে সেই মহিলা চুপ থাকলেন এবং তারপর আমার দিকে তাকিয়ে বললেন যে আমি আমার স্বামী আর ছেলের সাথে কথা বলছি। যদি তারা অনুমতি দেয় তবে তুমি এখানে থাকতে পারো, নয়তো সোনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই কথা বলে সেই মহিলা ঘর থেকে চলে গেলেন আর আমি পেছনে খুব কাঁদতে লাগলাম। এই দুনিয়ায় মানুষের ক্ষমতা শুধু একজন খেলোয়াড়ের মতো। যেই খেলোয়াড় আহত হলো তাকে এই দুনিয়ার মানুষরা গ্রহণ করে না। আজ আমি এই কথাটা খুব ভালোভাবে উপলব্ধি করছিলাম। কিছুক্ষণ পর সেই মহিলা ফিরে এলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন যে ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো। আমার ছেলে আর আমার স্বামী অনুমতি দিয়েছেন, কিন্তু তুমি সকাল হলেই এখান থেকে চলে যাবে। এখন তোমার কোথায় যাওয়া হবে সেই দায়িত্ব আমাদের নয়। এবং চিন্তা করো না, তোমার মাথায় বেশি চোট লাগেনি, শুধু সামান্য একটু ক্ষত হয়েছে। রক্ত বেরোনোর জন্য ব্যান্ডেজ করা আছে, ওষুধপত্র তোমাকে দেওয়া হয়েছে। কিছু খাবে তো বলো, এনে দিই। তার কথা শুনে আমি মাথা নেড়ে না বললাম এবং তার কাছে হাত জোর করে বললাম যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব। আমি শুধু এখন একটু বিশ্রাম নিতে চাই। তিনি হ্যাঁ বলে দরজা বন্ধ করে দিলেন আর আমি সেখানেই কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। আজ একদিনেই আমার পুরো পৃথিবীটা যেন লুট হয়ে গেল। আমার স্বামী আমাকে তালাক দিলেন, আমার শাশুড়ি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, আমার বাবা মা, যাদের আমি আমার আপন ভাবতাম, তারাও আমার সাথে কথা বলা ভালো মনে করলেন না। আমার ভাই যে একসময় আমার জন্য প্রাণ দিত, আজ সে আমাকে দেখতেও চাইছে না। তার স্ত্রী নিজের হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং সে কিছু বলল না। এই ভাবতে ভাবতে আমার অস্তিত্বে একটা তরঙ্গ বয়ে যাচ্ছিল। বিষণ্ণতা, দুঃখ, কষ্টের তরঙ্গ। কাঁদতে কাঁদতে আমি কখন গভীর ঘুমে চলে গেলাম আমার কিছুই মনে নেই। পরের দিনে সূর্য পুরো তেজ নিয়ে উদিত হলো। সূর্যের আলো যেই আমার মুখে পড়ল, আমার চোখ খুলে গেল। কিছুক্ষণ আমি চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। মাথায় চোট লাগার জন্য আমার জ্বর হয়েছিল, আমার পুরো শরীরটা ভাঙা ভাঙা লাগছিল। আমি উঠে বসার চেষ্টা করছিলাম, কিন্তু একেবারেই সাহস হচ্ছিল না। আমি তো এই ভেবেই অস্থির হচ্ছিলাম যে এখনই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার শরীরে এতটুকুও জোর ছিল না যে আমি এখান থেকে উঠে 2 কদম দরজা পর্যন্ত হেঁটে যেতাম। কিছুক্ষণ পর ঘরে দরজা খুলল এবং সেই মহিলা প্রবেশ করলেন। তার পেছনে একজন যুবক ছেলে এবং একজন মধ্যবয়স্ক পুরুষও উপস্থিত ছিলেন। আমার কাছে এসেই তিনজন সম্মানের সাথে প্রণাম জানালেন আর আমি প্রণামের উত্তর দিলাম এবং বালিশের সাহায্যে উঠে বসলাম। তারপর সেই মহিলা আমার দিকে তাকিয়ে বললেন যে এখন আপনার শরীর কেমন আছে? আমি মাথা নেড়ে না বললাম এবং সেই মহিলার দিকে তাকিয়ে বললাম যে আমার জ্বর হয়েছে, মাথা খুব ভারী লাগছে এবং শরীরও ভেঙে আসছে। আমি কি আজ আরও একটা দিন এখানে কাটাতে পারি? আমি কিছু বলার আগেই সেই ছেলেটি বলল যে না, আপনি এখানে থাকতে পারেন না। আপনার যে রোগ হয়েছে তা আমাদের আপনাকে এখানে থাকার অনুমতি দেয় না।
ভালো হবে যে আপনি আপনার জিনিস নিন এবং এখান থেকে চলে যান। আপনার 10,000 টাকা আপনার ব্যাগেই রাখা আছে, 1 টাকাও এদিক ওদিক করা হয়নি। আপনি দাঁড়িয়ে যান। আপনি আমার মাকে একবার পাগল ভেবে নিয়েছেন এবং রাতে তাকে বোকা বানিয়ে আপনি এখানে থেকে গেলেন, কিন্তু এখন আমি আপনাকে আর এখানে থাকতে দেব না। সে আরও কিছু বলতো, তার আগেই সেই মহিলা বললেন যে, বেয়াদবি করো না, আমি কথা বলছি তো ওনার সাথে। আর সে বলল, আপনি চুপ থাকুন মা, আপনার সরলতার সুযোগ নিয়ে লোকেরা এইভাবে আমাদের বাড়িতে ঢুকতে পারে না। আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি এখান থেকে চলে যান। সেই ছেলেটির কথা শুনে আমার খুব কান্না পেল। জীবন এমন হবে আমি কখনো ভাবিনি, কিন্তু কি করা যায়, যখন পরিস্থিতি এমন তৈরি হয় এবং আপনজনরা ছেড়ে যায়, তখন অপরিচিত মানুষরা এমনই ব্যবহার করে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম এবং সাহস করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু মাথাটা এত জোরে ঘুরে গেল যে আমি সেই মুহূর্তে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম। সময়ের গতি কখনো থামেনি এবং কখনো থামবেও না। আমার চোখ রাত 10টায় খুলল। আমি এই বিছানায় শুয়েছিলাম। কিছুক্ষণ আমি চুপচাপ শুয়ে রইলাম, কিন্তু এখন শরীরটা বেশ হালকা লাগছিল। সকালের মতো অবস্থা ছিল না। আমি চুপচাপ নিজের জায়গা থেকে উঠে ঘরের দরজা পর্যন্ত এলাম। ঘরের দরজা খুলে আমি বাইরে এলাম। তখন সামনে লনে দুজন স্বামী স্ত্রী বসেছিলেন। আমাকে বাইরে দেখে তারা উঠে দাঁড়ালেন। সেই মহিলা সঙ্গে সঙ্গে আমার কাছে এলেন, আমাকে ধরে বললেন ডাক্তার এসেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার শুধু ওষুধের রিয়াকশান, আপনার এডস হয়নি। আমার ছেলের ভুল ধারণা হয়েছিল। সোনা, আপনি বিশ্রাম করুন, আপনার শরীর খুব খারাপ। আর আমি বললাম যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে 2 দিন আপনার বাড়িতে রাখলেন, কিন্তু আমি আর থাকবো না, আমি যেতে চাই। আর পেছনে উপস্থিত মানুষটি আমাকে বললেন, কিন্তু আপনি বলেছিলেন যে আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন, বাড়ির লোকেরাও বের করে দিয়েছেন, তাহলে আপনি কোথায় যাবেন? রাত 11টা বাজছে। তার কথা শুনে আমি কাঁপতে কাঁপতে বললাম যে আমি জানি না, কিন্তু কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। আর কতদিন আমি আপনার বাড়িতে থাকব? আমার কথা শুনে তিনি বললেন, একটা কাজ করুন, আজকের রাতটা আরও থেকে যান, সকাল হলেই আপনি এখান থেকে চলে যাবেন, আমরা কিছু বলবো না। আসলে আমরা খুব লজ্জিত, অকারণে আপনাকে সকালে এত কথা শুনিয়েছিলাম এবং আপনার তো কিছুই হয়নি। ডাক্তার বলেছেন যে যারা এমনভাবে তারা মূর্খ হয়। আপনার এইডস হয়নি, আপনার শুধু ওষুধের কারণেই এই অবস্থা। আপনি কোনো ভালো ত্বক বিশেষজ্ঞকে দেখান, আপনার শরীর ঠিক হয়ে যাবে। আর আমি কিছু না বলেই নীরবে ভেতরে গেলাম। 24 ঘন্টার মধ্যে আমার সাথে যা ঘটেছিল তা আমার ভেতর থেকে সব আশা মেরে ফেলেছিল। আমি আগে এটাই মনস্থির করেছিলাম যে কোনো ভালো ত্বক বিশেষজ্ঞের কাছে গিয়ে আমার চিকিৎসা করাবো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করেছিল। স্বামী ছেড়ে দিয়েছেন, শাশুড়ি যিনি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন তিনিও ছেড়ে দিয়েছেন, এবং সেই বাবা যিনি আমার আপন ছিলেন তিনি দেখতেও রাজি হলেন না, এবং ভাই তার স্ত্রী তারই সামনে বাড়ি থেকে বের করে দিলেন। আমার কি বেঁচে থাকারও অধিকার ছিল? এই ভাবতে ভাবতে আমি কেঁদেই যাচ্ছিলাম। পুরো রাত আমার এভাবেই কাটলো। পরের দিন সকালে 11টা নাগাদ আমি সেই মানুষগুলোর সাথে নাস্তা করলাম। নিজের জীবনের পথ ঠিক করার জন্য বাড়ি থেকে রওনা হলাম। আমি জানতাম না যে আমাকে কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, কেমন মানুষের সাথে আমার দেখা হবে, কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি কোনো এক জায়গায় চাকরি করব এবং আমার জীবন কাটাবো। এখন কিছু একটা তো করতেই হতো, আমাকে আমার চিকিৎসাও করাতে হতো। টাকা আমার কাছে ছিল, আমি স্বামীর দেওয়া টাকা থেকে এখনও 1 টাকাও খরচ করিনি। তার বাড়ি থেকে একটা পয়সাও এদিক ওদিক হয়নি। অনেকক্ষণ ধরে আমি রাস্তাতেই ঘুরতে থাকলাম এবং তারপর একটা দোকান থেকে একটা বড় চাদর কিনে আমার মুখ আমার শরীর খুব ভালো করে ঢেকে নিলাম, যাতে আমি কোথাও থেকে যেন চোখ না পড়ি। আমি আমার পথ একটা বড় বিলাসবহুল হোটেলের দিকে রওনা করলাম, এই আশায় যে এখানে আমার থাকার জায়গাও হয়ে যাবে এবং কাজও পেয়ে যাব। আর ভগবান তাই করলেন যে আমি ভেতরে গেলাম এবং চাকরির বিষয়ে কথা বললাম। তখন আমাকে বাসন মাজার জন্য রেখে দেওয়া হলো, সাথে আমাকে থাকার জায়গাও দেওয়া হলো। সেখানে অনেক কর্মচারী থাকতো, তাদের মধ্যে শুধু 2জন মেয়ে ছিল যারা সেখানে থাকতো, বাকি সবাই পুরুষ ছিল। এতে আমার কোনো আপত্তি ছিল না, আমার শুধু থাকার জন্য একটা জায়গা দরকার ছিল। সেই মানুষগুলো তাদের ইউনিফর্ম দিল, যা হাত ও পা ঢেকে রাখছিল। মুখ আমি মাস্কের মাধ্যমে ঢেকে নিলাম, তাদের এতে কোনো সমস্যা ছিল না। আমার চোখে পড়ছিল, কিন্তু শুধু একটা ছোট সাদা দাগ ছিল।
আমি সেখানে গিয়ে এটাই প্রকাশ করলাম যে আমি নিজেকে লুকিয়ে রাখতেই পছন্দ করি। আমাকে মাসিক 12,000 টাকায় রাখা হয়েছিল। আমি খুব সততার সাথে আমার কাজ করতাম। বাসন একদম ঝকঝকে করে দিতাম। পুরো দিন বাসন মাজতেই কেটে যেত। হাতও ব্যথা করতো, কিন্তু কি করতাম, সহ্য তো করতেই হতো। আজ সকাল থেকে আমার শরীরটা বেশ অদ্ভুত লাগছিল। এখানে কাজ করতে করতে আমার 2 সপ্তাহ হয়ে গেছে। আমি এখনও ডাক্তারের কাছে যাইনি। আমার ছুটিই মিলছিল না। ভগবানের কৃপা ছিল যে দাগগুলোও বারবারন্ত হয়নি, ওখানেই থমকেছিল। আজ আমি নীরবে আমার কাজ করছিলাম, যখন হঠাৎ ঘোষণা হলো যে হোটেলের মালিক রান্নাঘর পরিদর্শনে আসছেন। সবাই নিজেদের নিজেদের জায়গা সামলালেন। ম্যানেজার আমাকে বললেন যে আপনি আপনার গ্লাভস খুলে ফেলুন। আমরা মানছি যে আপনি নিজেকে এইভাবে লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করেন, কিন্তু আজ আপনাকে আমাদের সাথে একটু মানিয়ে নিতে হবে। হোটেলের মালিক এই সব বিষয়ে বেশ কঠোর, তাই তিনি আপনাকে এই জিনিসের অনুমতি দেবেন না। আপনাকে এটা করতেই হবে। তার কথা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম। আমি ভয়ে ভয়ে গ্লাভস খুলে ফেললাম। হাতে শুধু 2টো দাগ ছিল। আমার ভয় লাগছিল যে কোথাও এগুলো চোখে না পড়ে যায়। সময় আরও দ্রুত গতিতে যাচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর ম্যানেজার এসে জানালেন যে স্যার আসছেন। সবাই নিজের নিজের কাজ নিজেই মগ্ন রইলেন। আমি মনোযোগ দিয়ে বাসন মাজছিলাম। যখন তিনি আসায় সবাই একদম সোজা হয়ে গেলেন এবং স্যারকে হ্যালো বলতে লাগলেন, আমিও স্যারকে দেখে প্রণাম জানালাম এবং আবার বাসন মাজতে লাগলাম। সেখানকার মালিক বেশ খোশ মেজাজের মানুষ ছিলেন। তার চোখ আমার ওপর পড়ল। সেই সময় তিনি আমাকে দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে এই মহিলা নতুন এসেছেন। আমি কি ঠিক বলছি? ম্যানেজার এখন আমার সম্পর্কে বলতে লাগলেন। খুব বেশি তেজ তরবারি শব্দ ব্যবহার করা হচ্ছিল না। আমার বুক খুব জোরে ধড়ফড় করছিল। জানি না কেন আমার অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। তিনি এখন আমার কাছেই আসছিলেন। আমার বুক আরও দ্রুত ধড়ফড় করতে লাগলো। তিনি কিছু বলবেন তখনই হঠাৎ তিনি আমার হাত ধরে ফেললেন। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন যে আপনার নাম রঞ্জনা। এই কথাটি আমাকে অবাক করে দিয়েছিল, কারণ ম্যানেজার আমার নাম তাকে বলেননি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন তিনি বললেন যে এই দাগগুলো আপনি জানেন তো যে এগুলো কিসের? আমি আস্তে করে বললাম যে জি স্যার, এগুলো ওষুধের রিয়াকশান থেকে হয়েছে। আমি এর চিকিৎসা করাচ্ছি। আমার এই এইডসের রোগ হয়নি। আমার কথা শুনে তিনি হাসলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন যে জি, এগুলো এইডসের রোগের দাগ নয়। আপনি এখনও এই রোগের দাগ দেখেননি হয়তো। আসলে আমি আপনাকে কিছু বলতে চাইনি। আপনি একটা কাজ করুন, আমার কেবিনে আসুন, সেখানেই বসে কথা বলি। তার কথা বলার ধরন বারবার আটকে যাচ্ছিল। তিনি এত শান্ত থাকার অভিনয় করছিলেন যে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি আমাকে ভালোভাবেই চেনেন। জানি না সেই মানুষটি কে ছিলেন। আপাতত আমি চুপচাপ তার পেছনে পেছনে চলে গেলাম। সবাই আমাকে অবাক হয়ে দেখছিল। একজন মানুষ যিনি পুরো হোটেলের মালিক ছিলেন, যেখানে অনেক ঘর ছিল, বড় একটা লবি ছিল, সেখানকার মালিক কেবিনে আমাকে ডাকছিলেন। শুধু একজন বাসন মাজার মেয়েকে। অবাক হওয়ার মতোই তো কথা ছিল। আমি ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলাম। আমি কিছু বলবো বুঝবো তার আগেই সেই লোকটি ঘরের দরজা বন্ধ করলেন এবং হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি অবিশ্বাস নিয়ে তার এই কাণ্ড দেখলাম। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, তুমি আমাকে সাজা দিতে এসেছো তাই না এখানে? তুমি আমার গুণা সবার সামনে আনতে এসেছো তাই না? সত্যি করে বলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? আমি কেন এমন করব? আমি তো আপনাকে চিনিও না। শুধু এতটুকু জানি যে আপনি এই হোটেলের মালিক এবং আমার বস। আমার কথা শুনে তিনি বললেন, তোমার শরীরে যে দাগগুলো রয়েছে তা আমার জন্যই এসেছে এবং এই দাগগুলো এত সহজে যাবে না। তোমার ঘরে যে মহিলা এখন আছে সে আর কেউ নয়, বরং আমার স্ত্রী। আসলে আমি তাকে পছন্দ করতাম না। প্রতি রাতে সমস্যা তৈরি করা, ছোট ছোট কথায় আমার সাথে ঝগড়া করা, সে তো এটাকে তার পছন্দের কাজ বানিয়ে ফেলেছিল। আমি এই ওষুধ তৈরি করেছিলাম তারই শরীরে রিয়াকশান করানোর জন্য, কিন্তু সে খুব চালাক মহিলা। সে আমাকে ধরে ফেলেছিল এবং সেই ওষুধ তোমার ওপর ব্যবহার করিয়েছে, তোমার স্বামীর মাধ্যমে। তারা দুজন দুজনকে পছন্দ করত। আমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারতাম না। যদি দিতাম তবে আমাকে আমার আধা সম্পত্তি তাকে দিতে হতো। সেই মহিলা ভালো নয়, টাকার পেছনে ছোটা একজন গোল্ড ডিগার মহিলা। ভালোবাসার নিয়মই জানে না। কিন্তু আমি জানতাম না যে সব উল্টো হয়ে যাবে। আমি অসহায় হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে আমাকে সেই ওষুধ তাকে দিতে হয়েছিল এবং সে এর ভুল ব্যবহার তোমার ওপর করেছে। আমি জানতে পেরেছি যে তোমার বাড়ির লোক তোমাকে বের করে দিয়েছে। তোমার জীবন নষ্ট হয়ে গেছে।
কিন্তু হ্যাঁ, এখন আমি তোমার জীবন ঠিক করে দিতে চাই। আমি তোমার চিকিৎসা করাবো। এটা প্রায় 6 মাসের চিকিৎসা। তুমি আবার ঠিক হয়ে যাবে এবং তারপর আমি তোমাকে বিয়ে করব। বলো রাজি?" আমি সঙ্গে সঙ্গে বললাম যে, "আপনি কি বলছেন? আপনার স্ত্রী গোল্ড ডিগার, কিন্তু আমার স্বামীর কাছে তো টাকাই নেই।" তিনি বললেন, "আসলে তোমার স্বামীর কাছে টাকা নেই, কিন্তু সে তার প্রথম ভালোবাসা। তার দুজন কলেজ থেকেই দুজনকে পছন্দ করত। আমার স্ত্রী কোনো সাধারণ মহিলা নয়, তার কাছে অনেক টাকা আছে। আমি এমন একজন মহিলা চাই যে টাকা দিয়ে নয়, বরং আমাকে ভালোবাসবে।" কিছুক্ষণ আমি কিছু বলতে পারলাম না। সেখান থেকে উঠে দাঁড়ালাম এবং আপাতত আমি তাকে কোনো উত্তর দিলাম না। তিনি এখন আমার চিকিৎসা করানো শুরু করলেন। তিনি আমাকে একটা ফ্ল্যাট কিনে দিলেন, যেখানে আমি থাকছিলাম। সেখানেই 6 মাস ধরে আমার চিকিৎসা হলো। আমি আমার রোগ দূর করার চেষ্টা করলাম এবং তারপর তিনি আমাকে বিয়ের প্রস্তাবও দিলেন। আমার মুখ থেকে দাগ চলে গিয়েছিল। আমার শরীরে কোথাও একটাও দাগ ছিল না। আমি একদম আগের মতো সুন্দরী মহিলা হয়ে গিয়েছিলাম এবং তারপর সেই মানুষটি আমাকে বিয়ে করলেন। বিয়ের পর আমি একবার আমার বাড়িতে অবশ্যই গিয়েছিলাম, আমার বাড়ির লোকেদের এইটা বলার জন্য যে তারা কতটা ভুল ছিল। আমার ভাই, আমার মা, এমনকি আমার বাবা এবং বৌদিও আমার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আমি কাউকে ক্ষমা করিনি। তাদের জন্য আমি যতটা কষ্ট সহ্য করেছিলাম তা শুধু ঈশ্বরই জানতেন। আমি সেই বাড়ি গিয়ে সেই পরিবারকে অনেক আশীর্বাদ দিলাম এবং আমার মন খুব খুশি হয়েছিল। আমি তাদের আর্থিক সাহায্যও করেছিলাম, যারা আমাকে তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন। আমার স্বামী সেই যুবক মেয়েটিকেও তার হোটেলে চাকরি দিয়েছিলেন। জীবন হঠাৎ করে বদলে গিয়েছিল। আমার কোনো কিছুর খেয়াল থাকতো না। সেই মানুষটি আমাকে এত ভালোবাসতেন যার কোনো সীমা ছিল না। আমিও তাকে আমার পক্ষ থেকে খুব ভালোবাসতাম, কারণ সেই মানুষটি আমাকে এমন একটা সত্যি দেখিয়েছিলেন যা থেকে আমি বেখবর ছিলাম। আমি বুঝতাম আমার স্বামী আমাকে ভালোবাসেন, কিন্তু তা ছিল না। তাদের মাধ্যমে আমার চোখের ওপর বাঁধা পট্টি খুলে গিয়েছিল। তার প্রস্তাবের পর আমার জীবন যেন হঠাৎ একটা নতুন মোড়ে এসে থেমে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, আসল গল্প তো তারপর থেকেই শুরু হলো, যখন হ্যাঁ বলার পরেও আমার মন পুরোপুরি শান্ত ছিল না। আমি পুরো রাত আমার ঘরে বসে রইলাম। জানলা দিয়ে বাতাস আসছিল এবং আমি ভাবছিলাম যে সত্যিই কি আমার জীবন এত বদলে যেতে পারে? সত্যিই কি আমার অতীত আমাকে পিছনে ছেড়ে দেবে? সত্যিই কি আমি আবার কারো হাত ধরতে পারি? ভয় ছাড়া, অভিযোগ ছাড়া ভেঙে যাওয়া অনুভূতিগুলোকে লুকিয়ে না রেখে তারপর সকালে তিনি আস্তে করে দরজা ঠুকঠুক করে বললেন যে, "রঞ্জনা, নাস্তা তৈরি, এসে খেয়ে নাও।" আমি তার আওয়াজ শুনে নিজেই অবাক হলাম। আগে কখনো তিনি এত নরমভাবে ডাকেননি। হয়তো এখন তারও ভয় দূর হয়ে গিয়েছিল যে আমি পাছে আমার কদম পেছনে না সরিয়ে নিই। নিচে গেলাম তো তিনি টেবিলের ওপর পরোটা রেখেছিলেন এবং নিজে দাঁড়িয়ে রইলেন। শুধু আমাকেই দেখতে থাকলেন, যেন প্রথমবারের মতো কাউকে দেখছেন। আমি বসলাম তো তিনি প্লেটটা এগিয়ে দিলেন এবং খুব আস্তে করে বললেন, "রঞ্জনা, যদি তোমার কোনো কিছুতে ভয় লাগে তো আমাকে বলে দিও, আমি সামলে নেব।" আমি সেই মুহূর্তে তার কথা শুনছিলাম না। আমি অনুভব করছিলাম যে মানুষ তখনই সুন্দর লাগে যখন তার মনে কোনো ছলনা থাকে না, শুধু সততা থাকে। এই দিন থেকেই আমার জন্য আসল পরিবর্তন শুরু হলো। পুরো বাড়িতে যেন একটা নতুন হাওয়া বইতে শুরু করলো। তিনি সব বিষয়ে আমার মতামত নিতে লাগলেন। কোথাও যেতে হলে তিনি আগে জিজ্ঞেস করতেন যে আমি যেতে পারবো নাকি বিশ্রাম নেব। আমার প্রথমবার মনে হলো যে আমি কারো জায়গায় নয়, বরং পুরো সম্মান হয়ে গিয়েছি। কিন্তু আমার সমস্যাগুলো এত সহজে শেষ হলো না। কিছুদিন পরই পাড়ার মহিলাদের কথা আমার কানে আসতে লাগলো। কেউ বলতো যে, "দেখো, দাগ মিটে গেলেও তো এখন অন্য জীবন শুরু করছে।" কেউ বলতো যে একে তো ভগবান বাঁচিয়ে দিয়েছেন, নয়তো এমন মেয়েরা তো কোথাও কার থাকে না। প্রথমে তো বিরক্তি হতো, কিন্তু তারপর আমি নিজেকে বললাম যে, "রঞ্জনা, তুই যতটা সহ্য করেছিস তার মূল্য এই কথাগুলো ঠিক করতে পারে না।" আমি তাদের এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু তার কাছ থেকে কিছুই লুকোনো থাকলো না। এক সন্ধ্যায় তিনি আমার কাছে এলেন এবং বললেন, "যদি কোনো লোক তোমাকে কিছু বলে তো সরাসরি আমাকে জানিয়ে দিও। আমি প্রত্যেকের উত্তর দেব যে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে।" তার আওয়াজে রাগ কম এবং আমার জন্য ভয় বেশি ছিল। ধীরে ধীরে আমার সাহস ফিরে আসতে লাগলো। আমি নতুন জিনিস শিখতে লাগলাম, ঘর সামলানো, সম্পর্ক বজায় রাখা, এমনকি নিজের মনের কথা বলাও। আমি নিজের সাথে ওয়াদা করলাম যে এখন আর ভয় পেয়ে বাঁচব না। এখন নিজের গল্প নিজে লিখব, কারণ এখন আমি একা ছিলাম না। এবং তারপর একদিন তিনি বললেন যে, "রঞ্জনা, আমি চাই তুমি তোমার পড়াশোনা শেষ করো।" আমি প্রথমে অবাক হলাম, কারণ আমি তো বহু বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তিনি বললেন যে,
জীবন তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এখন আমি চাই যে তুমি যা চাও তা যেন পেতে পারো। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কারণ সত্যি বলতে কি, দুনিয়াতে অনেক মানুষ পাওয়া যায় যারা তোমাকে নিজের মতো করে বদলাতে চায়, কিন্তু খুব কম মানুষ পাওয়া যায় যারা তোমাকে তোমার মতো করে শক্তিশালী করতে চায়। তিনি আমার জন্য ফর্ম ফিল আপ করালেন, ফিস দিলেন এবং হাত ধরে বললেন যে এখন তুমি পড়তে পারবে। এবং আমি গর্বের সাথে বলবো যে আমার রঞ্জনা কারো চেয়ে কম নয়। আমি সেই দিন প্রথমবার আমার ভেতরে এক নতুন রঞ্জনাকে অনুভব করলাম, যে না ভাঙা ছিল না কাঁদছিল, শুধু এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই রাতে আমি ছাদে শুয়ে আকাশ দেখছিলাম। ঠান্ডা বাতাস গালে লাগছিল এবং আমার মনে হলো যে ঈশ্বর কখনোই কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না, শুধু সেটাই দেন যখন সেটার প্রয়োজন সবচেয়ে বেশি থাকে। এবং হয়তো এখন আমার জীবনেও আলোর সময় শুরু হয়ে গিয়েছিল। তার বলার পর যে আমি পড়াশোনা করি, আমার ভেতরে যেন কোনো বন্ধ ঘর খুলে গেল। আমি নিজেকে বইয়ের কাছে ফিরে যেতে দেখে অদ্ভুত হালকা অনুভব করছিলাম। শুরুর কিছুদিন তো কঠিন লাগলো, কারণ বহু বছর পর আবার বই খোলা সহজ হয় না। কিন্তু প্রতি সকালে তিনি আমাকে চা দিয়ে বলতেন যে আজকের চ্যালেঞ্জ কী, এবং তার এই একটা লাইন আমার জন্য কোনো ওষুধের চেয়েও বেশি কাজ করত। আমি পড়তাম তো তিনি আমার পাশে বসে চুপচাপ নিজের কাজ করতেন, যাতে আমার মনে হয় যে আমি একা নই। কখনো কখনো তিনি ভুল প্রশ্ন জিজ্ঞেস করতেন এবং আমি হেসে উঠতাম, কারণ পড়াশোনা তার চেয়ে কম এবং আমি বেশি বুঝতাম। এমন ছোট ছোট মুহূর্তগুলো আমার হৃদয়ে কোনো নরম আলোর মতো জমা হতে লাগলো। একদিন আমি রান্নাঘরে ছিলাম এবং তিনি পেছন থেকে এসে জিজ্ঞেস করলেন, রঞ্জনা, তুমি কবে ভাববে যে জীবন এখন কতটা সুন্দর? আমার মুখ দিয়ে হ্যাঁ বেরিয়ে এলো। তিনি ঘুরে দাঁড়ালেন এবং আমাকে দেখলেন। তার চোখে সেই প্রশ্নটা ছিল যে আমি এখনও অতীতে আটকে আছি নাকি নেই। আমি খুব আস্তে করে বললাম যে হয়তো এখন আমার মনে হতে শুরু করেছে যে জীবন শুধু দুঃখ দেয় না, কখনো কখনো সে এমন মানুষও দেয় যারা দুঃখকে মুছে দেয়। তিনি মুচকি এসে বললেন যে বাস, আমি এটাই শুনতে চেয়েছিলাম। পড়াশোনার পাশাপাশি বাড়িতেও অনেক কিছু বদলাচ্ছিল। এখন পাড়ার মহিলারা তেমন কথা বলতো না, কারণ তারা দেখতে পাচ্ছিল যে আমি ভেঙে বসে থাকার মেয়ে নই। আমি নিজেকে আবার দাঁড় করাচ্ছি এবং তার থাকার কারণে আমার আত্মবিশ্বাস প্রতিদিন একটু একটু করে বাড়ছিল। অনেকবার আমি ভাবতাম যে যদি তিনি আমার জীবনে না আসতেন তাহলে হয়তো আমি আজও কোনো এক কোণে নিজেকেই ভুল বুঝে বসে থাকতাম। এক সন্ধ্যায় যখন তিনি অফিস থেকে ফিরলেন, তখন তার হাতে একটা ছোট্ট বাক্স ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তো তিনি বললেন, খুলে দেখো। আমি সেটা খুললাম, তো তার ভেতরে একটা রূপোর পায়ের মল ছিল, খুব সাদামাটা, কিন্তু এত সুন্দর যে আমি সেটা দেখেই রইলাম। তিনি বললেন, রঞ্জনা, আমি জানি না বড় বড় গয়না দিয়ে তুমি খুশি হবে কিনা, কিন্তু আমি ভাবলাম এই পায়ের মল তোমার পায়ে থাকলে তোমার প্রতি পদক্ষেপে মনে হবে যে আমি তোমার সাথে চলছি। আমি শুধু তাকে দেখতেই রইলাম, কারণ তার কথায় কোনো দেখানোপনা ছিল না, সততা ছিল, এবং সততা সবসময় হৃদয়কে জাগিয়ে তোলে। আমার বিশ্বাস হয়ে গেল যে তার কাছে আমি শুধু কোনো দায়িত্বই নই, বরং সেই মানুষ যাকে তিনি মন থেকে চান এবং যাকে তিনি একটি নিরাপদ জীবন দিতে চান। কিছুদিনের মধ্যেই তিনি নিজের বিয়ের কথা তোলা এড়িয়ে চলতে শুরু করলেন। হয়তো তিনি চাইতেন না যে আমি চাপ অনুভব করি, তিনি শুধু চাইতেন যে আমি নিজের মতো করে সব জিনিস ঠিক করি। একদিন আমি পড়ছিলাম এবং তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন যে, রঞ্জনা, একটা প্রশ্ন করি? আমার মুখ দিয়ে হ্যাঁ বেরিয়ে এলো। তিনি বললেন, যদি কাল আমি তোমার বাড়ির লোকেদের কাছে যাই তাহলে তুমি আমার সাথে যাবে? আমি বই বন্ধ করলাম এবং তার দিকে তাকালাম। ওটা প্রশ্ন ছিল না, সেটা ছিল ভরসা, যা শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি বললাম যে হ্যাঁ, আমি সাথে যাব, কারণ এখন আমার আর কোনো কিছুর ভয় নেই। তিনি গভীর শ্বাস ছাড়লেন এবং বললেন, রঞ্জনা, আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে যখন তুমি শুধু আমার জীবন নয়, বরং আমার নামেরও অংশ হয়ে যাবে। তার এই কথা শুনে আমার বুক ধড়ফড় করে উঠল, যেন পুরো ঘরে শুধু সেই আওয়াজই প্রতিধ্বনিত হচ্ছে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। আমি শুধু এটাই ভাবছিলাম যে কিভাবে একজন মানুষ আমাদের ভেঙে যাওয়ার কারণও হতে পারে এবং ঠিক সেইভাবেই অন্য কোনো মানুষ আমাদের জুড়ে যাওয়ার কারণ হয়ে যায়। জীবন প্রতি মুহূর্তে পাল্টায়, শুধু আমাদের সাহস ছাড়তে নেই। পরের দিন সকালে তিনি বললেন যে তৈরি হয়ে যাও, আজ আমরা তোমার বাড়ি যাচ্ছি। আমার বুকটা এত জোরে ধড়ফড় করছিল। তারপর আমি তৈরি হলাম এবং প্রথমবারের মতো নিজেকে আয়নায় হাসতে দেখলাম। যখন আমরা দুজন আমার বাড়িতে পৌঁছলাম, তখন আমার হৃদয়ের ধড়ফড় এত তীব্র ছিল যে আমার মনে হলো যেন একটা শুধু আমার সিদ্ধান্ত নয়, বরং আমার পুরো জীবনের পরীক্ষা।
দরজা খুলল তো মা প্রথমে তার দিকে তাকালেন, তারপর আমার দিকে, যেন বোঝার চেষ্টা করছেন কি হতে চলেছে। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম এবং বললাম যে, মা, ইনি সেই মানুষ যিনি আমাকে আমার ভেঙে যাওয়া অবস্থাতেও আশ্রয় দিয়েছেন, আমার সব দুর্বলতাকে মেনে নিয়েছেন এবং আজ তিনি আপনার কাছে আমার জীবন চাইতে এসেছেন। মায়ের চোখ ছলছল করে উঠল। বাবা তাকে বসতে বললেন। তিনি খুব সারল্যের সাথে বললেন যে, আঙ্কেল, আমি রঞ্জনাকে শুধু আমার ঘরে নয় বরং আমার হৃদয়ে রাখতে চাই এবং আমার বিশ্বাস যে আমি ওকে সব সেই সুখ দিতে পারবো যেটা ওর প্রাপ্য। তার কথাগুলোতে এত সততা ছিল যে ঘরের বাতাস পর্যন্ত থেমে গিয়েছিল। বাবা শুধু এতটুকু বললেন, যদি আমার মেয়ে মনে করে যে তুমি তার জন্য ঠিক, তবে আমারও কোনো আপত্তি নেই। আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে বছরের পর বছরের বোঝা নেমে গেল। আমি কাঁদতে চাইছিলাম না, কিন্তু চোখ থেকে জল আপনা আপনি বেরিয়ে এলো। তিনি আমার দিকে তাকালেন, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসের দিকে দেখছেন। সেই দিন প্রথমবার আমার জীবনের গল্পটা আমার নিজের মনে হতে লাগলো। এরপর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার বাড়ি আলোয় ভরে গিয়েছিল এবং মনে হচ্ছিল যেন সব জিনিস আমার সাথে নতুন শুরুর উৎসব করছে। মা ছোট ছোট সব জিনিসের দিকে খেয়াল রাখছিলেন। বাবা নিজের বাজারে গিয়ে আমার পছন্দের লেহেঙ্গা নিয়ে এলেন এবং যখন আমাকে পরিয়ে দিলেন তখন বললেন, রঞ্জনা, তোমাকে আজ সত্যিই খুব সুন্দর লাগছে। সেই কথাগুলো আমার আত্মাকে পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল, কারণ এরাই সেই বাবা ছিলেন যিনি একসময় আমার অবস্থা দেখে নিজেকেই দোষী মনে করেছিলেন। বিয়ের দিন আমার মনটা অদ্ভুত শান্তি ছিল, যেন আমি একটা লম্বা সফরের পর অবশেষে আমার গন্তব্যে পৌঁছেছি। আমি লাল লেহেঙ্গায় বসেছিলাম, মেহেন্দি দিয়ে সাজানো, হালকা হালকা হাতগুলো আমার কাঁপছিল। তখনই আমার বান্ধবীরা বলল যে বর এসে গেছে। যেই আমি আস্তে করে বাইরে তাকালাম, তিনি ঘোড়ায় ছিলেন না, বরং সাধারণভাবেই হেঁটে আসছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমি গোলমাল পছন্দ করি না। আমি চাই রঞ্জনা আমার দিকে আস্তে আস্তে শান্তি অনুভব করুন। তিনি পরিষ্কার পোশাকে ছিলেন এবং তার চোখ শুধু আমাকেই খুঁজছিল। বরযাত্রীর গোলমালেও তার মুখ ছিল একেবারে শান্ত, যেন তার কাছে বিয়ে ভিড়ের নয় বরং দুটি হৃদয়ের ছিল। মণ্ডপে তিনি আমার দিকে তাকাচ্ছিলেন এবং আমি তার দিকে। দুজনের চোখে সেই অদ্ভুত শান্তি, সেই আপনত্ব এবং সেই ভরসা ছিল। পণ্ডিতজি মন্ত্র পড়ছিলেন এবং আমার হৃদয় প্রতিটি ফেরার সাথে সাথে হালকা হচ্ছিল, যেন আমি প্রতিটি পদক্ষেপে আমার দুঃখ পেছনে ফেলে যাচ্ছিলাম। যখন তিনি আমার মাথায় সিঁদুর দিলেন তখন আমার শ্বাস থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমার পুরো জীবনটাই সেই লাল রঙে বাস করছে। তার আঙুলগুলো হালকা কাঁপছিল, যেন তিনিও এই মুহূর্তটা ততটাই গভীরভাবে অনুভব করছিলেন। তারপর তিনি আমার কানের কাছে ঝুঁকে খুব আস্তে করে বললেন যে, আজ তোমার জীবনের সব কষ্ট এখানেই শেষ হয়ে গেল রঞ্জনা, এরপর শুধু সুখে থাকবে। বিদায়ের সময় এলো তো আমি কাঁদলাম, কারণ প্রতিটি মেয়েই কাঁদে, কিন্তু আজ আমার চোখ থেকে ভয় ঝরছিল না, বরং এক অদ্ভুত স্বস্তি ঝরছিল। আমি আমার বাড়ি থেকে নয় বরং আমার অতীত থেকে বিদায় নিচ্ছিলাম। তিনি হাত ধরে বললেন যে, রঞ্জনা, এখন তুমি যেখানে যাবে সেখানে তোমাকে কোনো আঘাত পেতে হবে না। তার বাড়ি খুব বড় ছিল না, কিন্তু তাতে আমার জন্য জায়গা ছিল অনেক বড়। তার মা আমাকে গলায় জড়িয়ে নিলেন এবং বললেন যে, বেটি, তুই আমাদের ঘরে আলো নিয়ে এসেছিস। আমি চুপচাপ তার সাথে সেই আপনত্ব অনুভব করছিলাম, যার অভাব আমার এত বছর ধরে ছিল। প্রথম রাতে আমরা না কোনো বেমতলবের কথা বললাম, না কোনো নাটক করলাম। শুধু তিনি আমার পাশে বসে বললেন যে, রঞ্জনা, আমি জানি না আমি কতটা ভালো স্বামী হব, কিন্তু একটা জিনিসের ওয়াদা করছি, তুমি কখনো একা থাকবে না, কখনো ভয়ে ঘুমাবে না, কখনো নিজেকে কম মনে করবে না। তুমি শুধু ক্লান্ত হয়ে গেলে আমার হাত ধরে নিও, আমি সব সময় পাশে থাকব। আমি তার হাত ধরলাম এবং প্রথমবারের মতো ভয় না পেয়ে তার ওপর মাথা রাখলাম। এমন মনে হলো যেন আমি সারা জীবন ধরে এই মুহূর্তটাই খুঁজছিলাম এবং আজ সেটা আমি পেলাম। সময় কাটতে থাকলো, আমি পড়াশোনা করতে থাকলাম এবং তিনি প্রতিটি পদক্ষেপে আমার সাথে ছিলেন। আমি পরীক্ষায় পাশ করলাম তো তিনি আমাকে এমনভাবে দেখলেন যেন আমি পৃথিবীর সবচেয়ে বড় জয় পেয়েছি। তিনি বললেন যে, রঞ্জনা, তুমি নিজেকে জিতেছ এবং সেটাই সবচেয়ে বড় কথা। এখন যখন আমি প্রতি সকালে তার পাশে উঠি তখন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে সেখান থেকে তুলে সেখানে এনে দাঁড় করিয়েছেন যেখানে সম্মানও আছে, ভালোবাসাও আছে এবং শান্তিও আছে। কখনো কখনো আমি আয়নায় নিজেকে দেখি তো আমার পুরনো ঝুঁকে থাকা চোখগুলো মনে পড়ে, যাতে শুধু যন্ত্রণা ছিল, এবং এখন সেই চোখগুলো ঝকঝক করে, কারণ তারা এমন একজনকে পেয়েছে যে ভেঙে নয় বরং জুড়ে দিয়ে ভালোবাসতে শিখিয়েছে।
জীবন সবসময় সেই মোড়েই সবচেয়ে ভালো হয়, যেখানে আমাদের মনে হয় যে আর কিছু বাকি নেই। ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি শুধু আমাদের এত শক্তিশালী বানান যে যখন সুখ আসে তখন আমরা যেন তা সামলাতে পারি। ব্যথা আমাদের পড়ে যাওয়ার জন্য নয়, বরং সঠিক মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য আসে। আর যখন সঠিক মানুষ পাওয়া যায় তখন পুরো পৃথিবী ছোট মনে হতে লাগে। শুধু দুটি হৃদয়ই পুরো পৃথিবী হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্প পছন্দ হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, নোটিফিকেশান বেলটি অবশ্যই বাজিয়ে দিন, যাতে পরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়।